Start. Okay, students. Huh? And in this chapter, we are starting chapter 33, where we learn about different type of external cost, externalities, external cost, benefit, private cost, benefit. Okay, to understand market failure, right? Market efficiency, this way. So first, can you see the book now, Shaira? Can you see the book? Yes, sir, I can see it. Okay. Raif, can you read out private cost? Sir, key terms again, Key terms sir, থেকে paragraph key terms থেকে private costs. Those costs that are incurred by a consumer or by the firm that produces a good or service. হ্যাঁ private costs are the cost that that is realized by the people who are directly involved in the production and consumption of a good and services. For example, in a garment industry, eh, the private cost will be like capital cost for the owner, okay, and production cost for the owner, এরপর for suppliers, they're supplying raw materials, wages, হ্যাঁ to give wages, এগুলো ওনাদের প্রাইভেট কস্ট। আর কনজিউমারদের জন্য গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য প্রাইভেট কস্ট হচ্ছে এই যে উই আর পেইং ফর গার্মেন্টস, দে আর প্রডিউসিং, এগুলো হচ্ছে প্রাইভেট কস্ট। আমরা সাধারণত কস্ট বলতে সেই সব কস্টই বুঝি। হ্যাঁ, ঠিক আছে, প্রাইভেট বেনিফিট পড়ো, রাইট? Private benefit. Those benefits that that are Accrue. that occur accrued to the consumer or to the firm that produces a good or service. হ্যাঁ, আর প্রাইভেট বেনিফিট হচ্ছে বেনিফিট enjoyed by the people who are directly involved in the production of any goods and service। যেরকম গার্মেন্ট ইন্ডাস্ট্রির প্রাইভেট বেনিফিট, ওনারের জন্য প্রফিট, ওয়ার্কারদের জন্য ওয়েজ, হ্যাঁ, হলো যারা ব্যাংক সেখানে তাদেরকে লোন দিচ্ছে তারা ইন্টারেস্ট পাচ্ছে, হ্যাঁ, এইসব ওগুলো প্রাইভেট বেনিফিট। সাপ্লায়াররা হলো বিল পাচ্ছে তাদের, এগুলো। কনজিউমাররা, হ্যাঁ, দে আর জাস্ট ইউজিং দ্য গার্মেন্ট প্রোডাক্ট, এটা হচ্ছে প্রাইভেট বেনিফিট। তো আমরা এই প্রাইভেট কস্ট বেনিফিট আমরা বুঝি। এখন আমরা হ্যাঁ এক্সটার্নাল কস্ট, এক্সটার্নাল বেনিফিট আছে, সেগুলো আমরা সাধারণত কাউন্ট করি না, সেগুলো বুঝবো। হ্যাঁ, শাইরা এক্সটার্নাল কস্ট পড়ো, ইসি। External cost, these costs incurred and paid for by a third party. Those costs incurred and paid for by a third party not involved in the action. Involved in the production and action মানে production and consumption of goods and service। হ্যাঁ, can you think of anything, শাইরা? দেখি। Sorry, how society has to suffer from pollution caused by হ্যাঁ, factories. ভেরি গুড, এই তো সুন্দর, এই যে হ্যাঁ ইকোনমিক্স এর কনসেপ্ট চলে আসছে। এখন ইউ ক্যান ইভেন গেজ ইট কারেক্টলি। হ্যাঁ, সত্যি, ইউ আর রাইট। একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সবাই শোনো, গার্মেন্ট ইন্ডাস্ট্রি ধরো গাজীপুরে, হ্যাঁ, ধান ক্ষেত ছিল, ওখানে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বানায় রাখছে। হ্যাঁ, এখন এটার জন্য নিয়ার বাই কমিউনিটি, ধরো ফার্মল্যান্ড গুলো, হ্যাঁ, দে আর পেইং কস্ট। কিভাবে? দোজ ফার্মল্যান্ড ওনার্স, দে ডোন্ট, they aren't involved directly to the production and consumption of garment industry, ডিরেক্টলি তারা এটাতে ইনভলভ না, তারা নিয়ার বাই ফার্মার্স। হ্যাঁ, তাদের ফার্মল্যান্ডের ওখানে কেউ জায়গা কিনে পাশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বানাইছে। কারণ গার্মেন্ট ইন্ডাস্ট্রি তাদের যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, স্পেশালি যদি ডাইং প্ল্যান্ট যেখানে কাপড় রং করা হয় এটা থাকে, তাহলে ওগুলোর খুব টক্সিক কেমিক্যাল ওয়েস্ট তারা ডিসপোজ করে। হ্যাঁ, এবং এগুলো যখন এই ওয়াটারের সঙ্গে যায়, পানির সঙ্গে মিশে যায়, হ্যাঁ, ইট কন্টামিনেটস অ্যান্ড লাইক এফেক্ট দ্য ফার্টিলিটি অফ ল্যান্ড সেভিয়ারলি, সেভিয়ারলি। হ্যাঁ, ওগুলো কেমিক্যাল আছে এইসবের জন্য। হ্যাঁ, এখানে তো টু লাইক
eliminate the harmful effect of this chemical, nearby farmland owners, they has to uh, অপারেট এক্সটেন্সিভ ইরিগেশন মানে চাষ করার জন্য তো ইরিগেট করতে হয়, ল্যান্ডে পানি দিতে হয়, হ্যাঁ, মাটি থেকে পানি, তাদেরকে আরো বেশি পানি দিতে হয়, হ্যাঁ, যাতে ওগুলো কন্টামিনেট না করে, হ্যাঁ, তারপর ফার্টিলাইজার পে করতে হয়, তারপরও তাদের হলো ল্যান্ডের প্রোডাক্টিভিটি কমে যায়, হ্যাঁ, আগের মতো আর ফসল হয় না, হ্যাঁ, অন্য জায়গায় আগে যেরকম হেক্টর প্রতি যত টন রাইস হতো, এখন সেটার প্রোডাকশন কমে যায়, অর্ধেক বা তারও কমে যায়। এই যে তাদের ডিউ টু গার্মেন্ট ইন্ডাস্ট্রি, হ্যাঁ, দে আর সাফারিং, হ্যাঁ, দে আর পেইং দ্য কস্ট। ডোন্ট ইউ থিঙ্ক শাইরা, দে আর পেইং দ্য কস্ট ফর দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, দো দে আর নট ইনভলভড, জি স্যার। দে আর বিয়ারিং দ্য কস্ট। এদেরকে বলা হয় থার্ড পার্টি, not directly involved in the production and consumption. Producer, consumer এরা দুই পার্টি, আর এরা হচ্ছে থার্ড পার্টি, বাট স্টিল পেইং দ্য কস্ট, হ্যাঁ, তাহলে দ্য কস্ট ইনকার্ড and paid by third party not involved in the action, এইটা কি বলে এক্সটার্নাল কস্ট। মনে থাকবে? ক্লিয়ার সবার? তাহসান বুঝতে পেরেছো এক্সটার্নাল কস্ট? জি স্যার। এক্সটার্নাল বেনিফিট, হ্যাঁ, শায়রা পড়ে শোনো। স্যার আপনি কি বললেন, কেটে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি না তাহসান একটু পড়ো। তাহসান এক্সটার্নাল বেনিফিট পড়ে শোনো। External benefit. Those benefits that occur to the consumer or to the firm that produces a good or service. আচ্ছা কোথায় তুমি পড়তেছো, কি টার্মস থেকে পড়ো? জি স্যার, কি টার্মস থেকেই পড়ছি। এখানে তো লেখা দোজ বেনিফিটস দ্যাট আর রিসিভড বাই এ থার্ড পার্টি নট ইনভলভড ইন দ্য অ্যাকশন। তোমার বই কি অন্যভাবে লেখা ও আছে? সরি স্যার, না স্যার, আমি ভুলটা পড়ছি। কি টার্মস? আচ্ছা ঠিক আছে, এক্সটার্নাল বেনিফিট। তুমি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ না নাকি বই থেকে পড়তে হচ্ছে? স্যার আমি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, এক্সটার্নাল বেনিফিট, তাহলে দোজ বেনিফিটস দ্যাট আর রিসিভ উইথ থার্ড পার্টি। এখন দেখো এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য নিয়ার বাই ফার্মার দে আর নট অনলি পেইং কস্ট, তারা দে আর এনজয়িং বেনিফিট অ্যাজ ওয়েল। কিরকম বেনিফিট? গার্মেন্ট ইন্ডাস্ট্রি হওয়ার কারণে দে রিয়েলাইজড, হ্যাঁ, দে জাস্ট হ্যাড এক্সপিরিয়েন্সড সাম অপরচুনিটি। কি অপরচুনিটি? ইনস্টেড অফ গ্রোয়িং ক্রপস তারা কি করতে পারে, ওখানে টিন শেড ঘর তুলে দিয়ে গার্মেন্ট ওয়ার্কারদেরকে ভাড়া দিতে পারে এবং দেয়, হ্যাঁ, ভাড়া দিতে পারে। তো আগে যেখানে হলো মাসে দুইটা ফসল বা তিনটা ফসল ফলে 10-15 হাজার টাকা পাওয়া যেত, হ্যাঁ, এখন সেই সেম অ্যামাউন্ট অফ ল্যান্ড থেকে, হ্যাঁ, মাসেই, হ্যাঁ, 10-15 হাজার টাকা বা বছরে 1-1.5 লাখ টাকা রেন্ট, বাসা ভাড়া পাওয়া যায়। তো এটা হচ্ছে এক্সটার্নাল বেনিফিট, দো দে আর নট ডিরেক্টলি ইনভলভড ইন দ্য প্রোডাকশন এন্ড কনজাম্পশন, বাট স্টিল দে আর এনজয়িং বেনিফিট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দিস গার্মেন্ট ইন্ডাস্ট্রি। এগুলোকেই বলা হয় এক্সটার্নাল বেনিফিট, থার্ড পার্টি, থার্ড পার্টি। ওকে, এখন সোশ্যাল কস্ট, হ্যাঁ, জিনাথা সোশ্যাল কস্ট পড়ো। Social cost, the total cost of a particular action. হ্যাঁ, তো টোটাল কস্টে আমরা শুধু প্রাইভেট কস্ট ধরবো না, প্রাইভেট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট উইল বি সোশ্যাল কস্ট। হ্যাঁ, প্রাইভেট কস্ট কত একটা প্রজেক্টের, তারপর এক্সটার্নাল কস্ট কত, আর সোশ্যাল বেনিফিট দ্য টোটাল বেনিফিট ফর দ্য পার্টিকুলার অ্যাকশন। হ্যাঁ, তার সোশ্যাল বেনিফিট মানে প্রাইভেট বেনিফিট প্লাস এক্সটার্নাল বেনিফিট, এগুলো টু সোশ্যাল বেনিফিট। হ্যাঁ, এখন যে কোনো প্রজেক্ট নেওয়ার সময় সাধারণত ইফ ইউ লিভ ইট টু মার্কেট প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, কি মনে হয় সায়রা, উইল দে কাউন্ট এক্সটার্নাল কস্ট আর এক্সটার্নাল বেনিফিট? তারা কি এটা কাউন্ট করবে? তুমি করবা এরকম কোনো একটা ফ্যাক্টরি দিচ্ছ? না স্যার। করবে না, হ্যাঁ, দে আর নট বদার্ড। এটা করাও একটু কঠিন, এটা ওটা, মানুষ সবসময় প্রাইভেট এন্টারপ্রাইজ ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, দে অলওয়েজ কনসিডার অনলি প্রাইভেট কস্ট অ্যান্ড এক্সটার্নাল কস্ট, না সরি, প্রাইভেট কস্ট অ্যান্ড প্রাইভেট বেনিফিট, ঠিক আছে? দে ডোন্ট কনসিডার এক্সটার্নাল কস্ট, এক্সটার্নাল বেনিফিট। ইটস ভেরি নর্মাল, হ্যাঁ, এটা নর্মাল। বাট শায়রা, ডোন্ট ইউ থিঙ্ক
these external and external benefit should have to be counted. Yes, sir. তাই না? We are social being, we have responsibility towards our society. হ্যাঁ, এই জন্যই অপটিমাম সোশ্যাল অপটিমাম লেভেল প্রোডাকশন মানে প্রজেক্ট হবে হোয়ার, হ্যাঁ, social benefit will outweigh social cost or social benefit will be greater than social cost. You should go for the project. If social cost is greater than social benefit, social cost is greater than social benefit, you shouldn't go for the project. Though it is very profitable for the farm, but you can't. হ্যাঁ, তাহলে তো ড্রাগ ইন্ডাস্ট্রিকে অথরাইজেশন দিয়ে দেওয়া উচিত ছিল, তাই না রাইফ? তাই না? জি স্যার। হ্যাঁ, যে যদি আমরা এক্সটার্নাল কস্ট কাউন্ট না করতাম তাহলে তো যারা ড্রাগ অ্যালকোহল এগুলা সেল করে তাদেরকে তো লিগ্যালাইজড করে দেওয়া দরকার ছিল, তাই না? সরকার করে দিতে পারতো। হ্যাঁ, করে না এই জন্যই যে সেগুলোর সোশ্যাল কস্ট ইজ ওয়ে গ্রেটার দেন সোশ্যাল বেনিফিট। আচ্ছা, এই কি টার্মস এর কনসেপ্টগুলো মোটামুটি বুঝতে পারছো তোমরা? জি স্যার। এই অগাস্ট মাস চলে আসলো, এখন এই টুরও নোট কপি শুরু করতে হবে তোমাদের। হ্যাঁ, এই কি টার্ম গুলো লিখে ফেলতে হবে, এই টুরও এই বই থেকে কি টার্ম গুলো লিখে ফেলতে হবে। হ্যাঁ, আমি দেখি কাল থেকে শুরু করব। হ্যাঁ, আমরা তো জুলাই থেকে ক্লাস শুরু করলাম, এক মাস স্টার্ট আপ নিলাম, এরপর ক্লাস শুরু করে দিতে হবে নোট কপি ইনশাল্লাহ। আচ্ছা, এগুলোই হ্যাঁ এক্সটার্নাল কস্ট, এগুলো শিখলে এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। এবার ওটাই এক্সটার্নালিটি। হ্যাঁ, এক্সটার্নালিটি, জিনাথা এক্সটার্নালিটি পড়ো কি টার্ম থেকে? স্যার কোন পেজে? এখানে? এটা হচ্ছে পেজ হচ্ছে 327 327। Externality, where the actions of a producer or consumer give rise to side effects on others not directly involved in the action. ওই যে ওগুলোকে এক্সটার্নালিটি বলে। এই বোথ এক্সটার্নাল কস্ট এন্ড এক্সটার্নাল বেনিফিটটাকে হ্যাঁ একসঙ্গে বলে এক্সটার্নালিটি। হ্যাঁ, এক্সটার্নাল বেনিফিটকে বলা হয় পজিটিভ এক্সটার্নালিটি, আর এক্সটার্নাল কস্টকে বলা হয় নেগেটিভ এক্সটার্নালিটি। ওকে, এখানে কিছু এক্সাম্পল আছে। হ্যাঁ, যেটা বললাম এই যে কেমিক্যাল ফ্যাক্টরি, ফার্মাসিউটিক্যাল, এগুলো বইয়ে পড়ে নিবা, এক্সপ্লেন করার কিছু নাই, ইজি জিনিস। হ্যাঁ, ঠিক আছে, ক্যাচ ফিশ সব ইকোনমিক ইফেক্ট। হ্যাঁ, নেগেটিভ এক্সটার্নালিটি occurs when side effects negative damaging impact on third party। হ্যাঁ, এক্সটার্নাল কস্ট আর ড্যামেজিং ইম্প্যাক্ট যেগুলো হয় পলিউশনের জন্য, হ্যাঁ বিভিন্ন পলিউশনের জন্য। ঠিক আছে? হুম, রাইফ রাইফ জি স্যার। can you give me an example of negative externality in Dhaka city for any industry, for any particular industry Dhaka city te you are experiencing negative externality? Sir, the black smoke from factories, specifically like key coal factory? factories again. Key factory? Sir, coal factories, like Coal. coal burning factories. হ্যাঁ, কিরকম? ভেরি ক্লোজ, একদম কাছাকাছি চলে আসছো। এখন খালি বলো ওই Sir, ফ্যাক্টরি these ঢাকার। black smokes gula basically air pollution create করে, হ্যাঁ, and that is অবশ্যই like create করে। negative effect এখন to ঢাকার আশেপাশে কোন ফ্যাক্টরিতে কোল বার্ন করা হয় বলো? sir ওটা যায় না। হ্যাঁ, এই তোমরা বলো, আমি তো পড়াইছিলাম ও লেভেলে, দেখি মনে আছে কিনা। মনে আছে? সাভার বা গাজীপুর। হ্যাঁ, কোনগুলো? শুনতে পাই না ভালো মতো। সাভার বা গাজীপুর। হ্যাঁ, সাভার কি ফ্যাক্টরি? ফ্যাক্টরির নাম বলো, ইন্ডাস্ট্রিটা বলো। ব্রিক ফ্যাক্টরি। ভেরি গুড, এই যে মনে আছে নুসরাতের, থ্যাংক ইউ। ব্রিকফিল্ড, আশুলিয়াতে যাওয়ার সময় বা ঢাকায় প্লেনে ল্যান্ড করার সময় দেখো না ব্রিকফিল্ডের চিমনিগুলো দেখা যায়। হ্যাঁ, জি
জি স্যার। আশুলিয়ার দিকে দেখো না ব্রিকফিল্ড, এই তো আমাদের 12 নম্বর সেক্টর থেকে আরেকটু বাইরে কামারপাড়া ব্রিজটা পার হয়ে সাভারের দিকে যাওয়ার সময় ব্রিকফিল্ড গুলো পড়ে, ইটের ভাটাগুলা, হুম, বুঝো না? জি স্যার। ঢাকায় যে এয়ার পলিউশন হয় রাইফ, মোর দেন 50% রেসপন্সিবল হচ্ছে এই ব্রিকফিল্ড গুলো। কয়লা বার্ন করে, ওগুলার কালো চিমনি, যদিও এখন সাদা ধোঁয়া বের হয়, কিন্তু ওর ভিতরে ওগুলা এসে এই হলো ইয়া করে, কি বলে, আমাদের ঢাকার সিটির ইয়া করে। হ্যাঁ, এখন এটা দিয়ে তোমরা ভালো করে বুঝবা। হ্যাঁ, ওগুলা ঢাকার আশেপাশে করে রাখছে কেন? কারণ ব্রিক হচ্ছে হেভি স্টাফ, ঠিক আছে, ভারী। হ্যাঁ, তো এগুলোর ট্রান্সপোর্টেশন কস্ট আছে। এই জন্য যেখানে এটার কনজাম্পশন হবে, হ্যাঁ, সেটার আশেপাশে হলো ব্রিকফিল্ড বানানো, যেখানে কনস্ট্রাকশন প্রজেক্ট বেশি হয় তার আশেপাশে ব্রিকফিল্ড বানানো বেশি প্রফিটেবল। তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট কমে গেল। ঢাকায় তো প্রচুর কনস্ট্রাকশন প্রজেক্ট হয়, ডেভেলপাররা বিল্ডিং বানাচ্ছে, এটা ওটা করতেছে, এই জন্য। কিন্তু এটার জন্য হু আর পেইং দ্য প্রাইস? হ্যাঁ, আমার নিজেরই কফ ভেরিয়েন্ট অ্যাজমাস, সিভিএ, হ্যাঁ, কাশি হয় প্রচন্ড। এই যে এয়ার পলিউশন, এসবের জন্য এই ফেব্রুয়ারি মার্চের দিকে, হ্যাঁ, আমার কাশি হয়, প্রচন্ড কাশি হয়। আমি স্কলাস্টিকায় চাকরি করার সময় এক সময় 1 উইক আমি হসপিটালাইজ ছিলাম এই কাশির জন্য, এত প্রচন্ড কাশি। তারপর ডাক্তাররা বললো এটা সিভিএ, কফ ভেরিয়েন্ট অ্যাজমা। ইনহেলার টিনহেলার দিল, আলহামদুলিল্লাহ। ইনহেলার এখন নিতে হয় না, ওই কাশি হলেই আমার ডাক্তার বন্ধু একটা ওষুধ দিচ্ছে অ্যাডোভাস, খুব সুন্দর। হ্যাঁ, গলায় ঢেলে দিই। এখন আবার আরেকটা ওষুধ দিচ্ছে এসকোরেল, ওগুলা ওগুলা দিলে এখন কাশি কমে যায়। এখন আমার যে এই যে ইনহেলার নিতে হতো বা কিছু, হ্যাঁ, এইসব, হু ইজ পেইং দ্য প্রাইস? হ্যাঁ, দোজ ব্রিক ফিলার রেসপন্সিবল ফর মাই সিকনেস, বাট আর দে পেইং ফর মাই মেডিকেল এক্সপেন্ডিচার, রাইট? রাইট? নো স্যার। হ্যাঁ, বাট ডোন্ট ইউ থিঙ্ক it is a cost I am paying for them, their operation? Though I am not directly involved with their production and consumption, still I am paying the price for my medical expenditure, my sickness জি caused স্যার। by them. এটাই হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি। হ্যাঁ, আর এক্সটার্নাল কস্ট। হ্যাঁ, এই জন্য এটাকে কনসিডার করতে হবে। আগে এসব তো কেউ কনসিডার করতো না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে, অ্যান্ড এটার জন্য সোসাইটি সাফার্ড এ লট, হিউজ। দো ইংল্যান্ড হ্যাভ প্রসপার্ড, এটা ওটা, কিন্তু ওদের সমস্যাও হয়েছে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় যারা মাইনার ছিল, হ্যাঁ, ওই খনি টনি, কয়লা খনি, এগুলাতে কাজ করতো, হ্যাঁ, এদের এভারেজ মানে লাইফ এক্সপেক্টেন্সি ছিল অ্যারাউন্ড 40 ইয়ার্স। মানে আমার মতো বয়সেই অনেক ওয়ার্কাররা মারা যেত। হ্যাঁ, ওই যে ইয়াতে কাজ করতো, টক্সিক সাবস্টেন্স, এটা ওটা, যাই হোক, এগুলো এই জন্য ইকোনমিস্টরা ইয়া করলো যে উই হ্যাভ টু কাউন্ট দিস। এটাই তাহলে নেগেটিভ এক্সটার্নালিটি পড়লাম। পজিটিভ এক্সটার্নালিটি, or the side effect provided by unexpected benefit to the third party. Unexpected benefit. Tasan, can you think of some positive externality of any industry? Can you think of? Hmm? Okay. Anything? Anyone else? বলো তো। পজিটিভ এক্সটার্নালিটি। স্যার, বলো। এটা কি একটা এক্সাম্পল হইতে পারে? লাইক let's say we are buying and using electric cars, and these electric cars will basically reduce the carbon emission in like the air. ওটা একটা বেনিফিট হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হলো বেনিফিট হতে পারে। হ্যাঁ, আমি বলি এটা হলো পজিটিভ এক্সটার্নালিটি, তোমরা ভালো করে বুঝবা। এই যে মেট্রো রেলটা হয়েছে না, আমার এই মেট্রো রেল বন্ধ হওয়ার কারণেই খুব দুঃখ লাগতেছে, বুঝছো? হ্যাঁ, এত কিছু হলো, মানে এই মেট্রো রেলটা বন্ধ। আজকে মেট্রো রেল বন্ধ না থাকলে আমি শাহবাগ চলে যেতাম, ঢাকা ইউনিভার্সিটি। আমি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের স্টুডেন্ট, ওইটা আমার এরিয়া। হ্যাঁ, আমার এখনো ঢাকা ইউনিভার্সিটির
টিচাররা যারা যাদেরকে সেলিম রায়হান স্যার ছোটবেলায় পাইছিলাম তারা এখন প্রফেসর, হ্যাঁ, যারা আমাদের সময় লেকচারার ছিল এখানে। তো যাই হোক, এই যে হলো 15 minutes, এই যে মেট্রো রেল, হ্যাঁ, এখন আমি হচ্ছে মেট্রো রেলের ইউজার, কনজিউমার। আমি মেট্রো রেলে হলো যাওয়া আসা করি, এক্সটেন্সিভলি যাওয়া আসা করতাম, হ্যাঁ। আমার খুব প্রিয় মেট্রো রেল, ঠিক আছে। হ্যাঁ, এখন উত্তরায় যারা কার ওনার আছে, রাইফ যাদের গাড়ি আছে, হ্যাঁ, তোমরা অনেকেই কার ইউজ করো, ঠিক আছে। হ্যাঁ, তারা মেট্রো রেলে হয়তো তেমন ইউজ করে না, মেট্রো রেল ইউজ করে না, তারা গাড়িতেই যায়। এখন তো আরো এক্সপ্রেস ওয়ে হয়ে গেছে, এটা ওটা। বাট রাইফ, হ্যাঁ, হলো, don't you think those car users, they are also getting benefit for metro rail? হ্যাঁ স্যার, বিকজ দে উইল বি এক্সপেরিয়েন্সিং লেস ট্রাফিক। লেস ট্রাফিক, এই যে মেট্রো রেলের কারণে অনেক বাসে যেতে হচ্ছে না, আমরা মেট্রো রেলে ইউজ করতেছি, বাস সিএনজি কমে গেছে, হ্যাঁ, এই জন্য তাদের, হ্যাঁ, ট্রাফিক জ্যাম কমে যাচ্ছে অফিস আওয়ারে বা কিছু। হ্যাঁ, না হলে এই মেট্রো রেল না থাকলে এই হাজার হাজার মানুষ, এটা তো বাস ট্রেন দিয়ে উত্তরা থেকে যেত, হ্যাঁ, তখন ইয়াতে হতো, এখানে হলো ট্রাফিক কনজেশন বেশি হতো, হ্যাঁ। আর ট্রাফিক কনজেশনের কস্ট নাই রাইফ, হ্যাঁ, একটা গাড়ি হলো সিএনজি এসি গাড়ি, তুমি ট্রাফিক জ্যামে আটকা পড়ে আসো আধা ঘন্টা 40 মিনিট, কত টাকার গ্যাস যায় রাইফ? অনেক টাকার না? জি স্যার। তো এই যে একই তো তাদের এই গ্যাস পড়তেছে না, দে আর নট এক্সপেরিয়েন্সিং ট্রাফিক জ্যাম দ্যাট টাইম ডিউ টু মেট্রো রেল। তারপর তাদের টাইম ভ্যালু আছে, আগে অফিসে যেতে লেট হতো বা বাসা থেকে 2 ঘন্টা আগে বের হতে হতো, এখন আধা ঘন্টা আগে বের হলেই চলে। ডোন্ট ইউ থিঙ্ক, হ্যাঁ, ইট হ্যাজ মনিটারি ভ্যালু? জি স্যার। তাহলে মেট্রো রেলের এটাই, এগুলোকে হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটি, বুঝলা? এসব দিয়ে এগুলো মনে রাখবা, কারণ একটু পরেই, যদিও নুসরাত জুনাথা ওরা জানে এগুলো ও লেভেলের স্টাফ, এক্সটেন্সিভলি ওকে পড়ানো আছে, একটু পরেই এ টুর খেলা শুরু হবে, দেখবা, হ্যাঁ, কিভাবে এগুলা হয়। এই জন্য আবার ফাউন্ডেশন, ইয়া। আচ্ছা, তাহলে নেগেটিভ পজিটিভ এক্সটার্নালিটি, হ্যাঁ, এক্সটার্নাল কস্ট এখানে এক্সাম্পল দেওয়া আছে আমার মতো, তোমরা পড়ে নিবা, আমার ইয়ে করার পর তোমরা এগুলো বুঝতে অসুবিধা হবে না। সোশ্যাল কস্ট বেনিফিট, হ্যাঁ, টাইপ অফ কস্ট বেনিফিট। আর কারো কোনো সমস্যা এইটুক পর্যন্ত? এনিওয়ান? No, নো sir. স্যার। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে একটু পড়ো। হ্যাঁ, এ প্রবলেম অ্যারাইজেস when the private cost, ফারিহা, ফারিহা বুঝলা এক্সটার্নাল কস্ট বেনিফিট এই জিনিসগুলো? জি স্যার। এই এগুলা কি এএসএ বিজনেসে কোনো চ্যাপ্টার ছিল নাকি তোমাদের, ফারিহা? মনে পড়ছে না স্যার, মনে হয় না। আচ্ছা, ও লেভেলে বিজনেস একটু ছিল, হ্যাঁ। তোমার কি পড়তে কোনো অসুবিধা আছে, পড়তে পারতেছো? জি স্যার, পড়তে পারছি। হ্যাঁ, তোমার ভয়েস একটু হলো লো হয়ে আসতেছে, হ্যাঁ, দেখো, হ্যাঁ। আচ্ছা, পড়ো, এ প্রবলেম অ্যারাইজেস when the private cost, এখান থেকে পড়ো, এটা হচ্ছে পেজ, আমি তোমাকে পেজ নাম্বার বলে দিই, 329। A problem arises when the private costs do not exactly equal the social costs or the private benefits do not exactly match the social benefits. The external costs or external benefits distort the efficient allocation of resources. It is for this reason that the market fails to produce the best allocation of resources. হ্যাঁ, আচ্ছা, থাক এইটুক পর্যন্ত, এই যে একটু পর্যন্ত পড়লা। আমি এখন একটা চিন্তা করি, আবার 11 মিনিটস আছে, আরেকটা লিংক খুলে ফেলি, হ্যাঁ, আরেকটা লিংক খুলে ফেলি, না হলে আবার ভুলে যাও। নাও, সেদিন মতো। গুলশানে শুনলা তো, আমার ওই যে স্টুডেন্ট আমাকে ফোন দিছিল আফসারা, হ্যাঁ, গুলশানে শুনলাম, ওরা বলছে, ওরাও আমাকে বললো ফোনে, হয়তো তোমাদের সামনেই ফোনে ছিলাম, যে গুলশানে প্রচুর মানুষ নামছে স্যার,
স্টুডেন্ট টিচাররা সবাই, হ্যাঁ, গুলশানের মতো পশ এরিয়ায় নামছে, ওরাও পুরা আওয়ামী লীগ রিলেটেড। মানে আমি তো, আমার আম্মাই তো উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের কি জানি একটা হ্যাঁ, আমার, তোমরা তো জানো, আমার শ্বশুর বাড়ি গোপালগঞ্জ, বলছি। হ্যাঁ, আমার দুইজন আত্মীয়, হ্যাঁ, ভাইয়েরা ভাই, আরেকজন খুব মানে শ্বশুর বাড়ির পক্ষের আত্মীয় ঢাকায় পুলিশ অফিসার। এরপরও আমরা গভর্নমেন্টের উপর এত ফেড আপ। হ্যাঁ, আমি এই গতবার ইলেকশনে তো ভোট দেইনি, তার আগের ইলেকশনে আমি নৌকায় ভোট দিচ্ছি। হ্যাঁ, সারা খাতুন এমপি ছিল। আমরা যদি এরকম রেগে যাই, তাহলে সাধারণ মানুষ যারা নিউট্রাল, হ্যাঁ, তারা কোন পর্যায়ে? এই আজকেও তো এই যে আরেকটা মিট খুলতে অসুবিধা হচ্ছে, দেখতেছো তোমরা? সেদিনও তো 1 ঘন্টার বেশি ক্লাস নিতে পারিনি। আচ্ছা, আমি আমার পেপার বন্ধ করে দিলাম। হুম, আসতেছে, জাস্ট ওয়েট। হ্যাঁ, আসতেছে। আর কয়দিন, আর কয়দিন এইভাবে রাখবে? গভর্নমেন্ট একটা শেমলেস, যদি লজ্জা থাকতো, হ্যাঁ, তাহলে এতক্ষণ রিজাইন করতো। স্যার, আওয়ামী লীগ রিজাইন করার পর কি হবে? হ্যাঁ, কোনো নিউট্রাল লোকের ইয়াতে ফেয়ার ইলেকশন হবে, তারপর সেটা পরের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আগে প্রথম কথা, নুসরাত, এখন তো এগুলো আমাদের ইকোনমিক্সেরও ব্যাপার। হ্যাঁ, তুমি চিন্তা করো নুসরাত, আজকে যদি আমাদের ফেয়ার ভোটিং পাওয়ার থাকতো, গভর্নমেন্টের সাহস আছে এভাবে ইলেকট্রিসিটির দাম এত বা 30 বার বাড়ায়? হ্যাঁ, ওরা কি এই যে জিনিসপত্রের দাম যে এত বাড়তেছে, দে ডোন্ট সিম্পলি কেয়ার। হ্যাঁ, আজকে ভোটিং পাওয়ার থাকলে ডোন্ট ইউ থিঙ্ক দে উড কেয়ার যে এরকম হলে উই হ্যাভ টু ডু সামথিং, আদারওয়াইজ পিপল উইল ভোট আস আউট অফ দ্য পাওয়ার, তাই না নুসরাত? জি স্যার। হ্যাঁ, এই জন্যই আমাদের মেইন ভোটিং রাইটটা দরকার। হ্যাঁ, যে গভর্নমেন্টই আসুক, যদি বাংলাদেশে আবার এই কেয়ারটেকার গভর্নমেন্টটা রিইনস্টেট হয়, হ্যাঁ, এই কেয়ারটেকার গভর্নমেন্ট শেখ হাসিনাই করছিল। আমরাও তখন 96-এ তাকে সাপোর্ট করছি। হ্যাঁ, যে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে ফেয়ার ইলেকশন হবে না, কেয়ারটেকার গভর্নমেন্ট ভালো। তারপর সে কি করলো? হ্যাঁ, 2014 সালে এটা করলো যে জানে এটা করলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। হ্যাঁ, এরকম। হ্যাঁ, এই জন্য এখন ইলেকশনে আমাদের ভোটকে পাত্তা দেয় না। আর এই জন্য আমাদের এত যন্ত্রণা। হুম, আমাদের টাকা পয়সা করে, হ্যাঁ, আমার ইলেকট্রিসিটি বিল এত আসে। এই যে করলাম, নতুন লিঙ্কে চলে আসো তোমরা, চ্যাট বক্সে পাঠিয়ে দিলাম। আসো, নতুন লিঙ্কে শুধু রাইফ আর সাইরা পেলাম।
সিনাথ সিনাথ আসছো? হুম। আর দুইজন। আর কে বাকি থাকলো আমাদের? চলে আসছো তো সবাই? এটা বন্ধ করো। স্যার, হুম, বলো। স্যার যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয় তখন? হলো এই সরকার টপল করলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক আর যেটাই হোক। আমি চিন্তা করতেছি এবং আমি খুশি হব যদি ডক্টর ইউনূসকে ইন্টারিম গভর্নমেন্টের হলো ইয়া করা হয়, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যে হিসেবেই থাক না কেন, হি ডিজার্ভ দ্যাট। ঠিক এটা আছে? হলে তো সবচেয়ে ভালো হ্যাঁ, হইতো। সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একজন নোবেল laureate আর প্রাউড টু সে হি ইজ ইকোনমিস্ট। চিটাগাং ইউনিভার্সিটি হলো ইকোনমিক্সের প্রফেসর ছিলেন উনি। আমাদেরই মানুষ। হ্যাঁ, উনি চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর থাকা অবস্থায় এই গ্রামীণ ব্যাংক, যদিও আমি এই যে সুদ ইসলামে হারাম আমি তার সঙ্গে এগ্রি করি না, তারপরও এরকম একটা মানুষকে গভর্নমেন্ট এরকম হয়রানি করবে কেন, জেল টেল দিয়ে তাকে ইয়া করা, হ্যাঁ এটা কিসের কথা? হ্যাঁ, আমাদের মতো মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো সাহিত্যে নোবেল প্রাইজ পাইছিলেন, বাঙালি কিন্তু, হ্যাঁ বাংলাদেশের হওয়ার পর কত বড় একটা প্রাউড কর্নার আমাদের। হ্যাঁ, আর তাকে এরকম করতেছে। তো দেখা যাক কি হয়, বাট ইনশাল্লাহ আমি আমি তো হিস্ট্রিও জানি। হ্যাঁ, তোমরা তো দেখোই আমি মাঝে মাঝে হিস্ট্রি রেফারেন্স দিই। হ্যাঁ, আমি এক সময় স্কলাস্টিকে অনেক আগে হিস্ট্রিও পড়াতাম, তো বাংলাদেশের হিস্ট্রি জানি। হ্যাঁ, তো ইনশাল্লাহ উইল উইন দিস টাইম। আমি চিন্তা করুন সেই 1996 থেকে যখন বিএনপি গভর্নমেন্ট ছিল ক্ষমতায়, সেই সময় থেকে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি। হ্যাঁ, সেই সময় থেকে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি, আমি নৌকায় ভোট দিই। আমরা ফ্যামিলি থেকে আওয়ামী লীগের সঙ্গে রিলেটেড। আমার মামারা দিনাজপুর 6 আসনের যে এমপি মোস্তাফিজুর রহমান ফিজু, তার ডান হাত ছিল আমার বড় মামা, তার বাচ্চাদেরকে আমি এই ঢাকায় প্রাইভেট পড়াতাম, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের স্টুডেন্ট। হ্যাঁ, এখন তার ছেলে শিবলি সাদিক, তার ডান হাত হচ্ছে ইয়া আমার মেজো মামা এখনো। তারপর এই যে আমার কাজিন যাকে নিয়ে আজকে মিছিলে গেলাম মোটরসাইকেলে, সে নবাবগঞ্জ দিনাজপুর উপজেলার ছাত্রলীগের, হ্যাঁ সভাপতি নাকি সহসভাপতি এরকম, মানে ছাত্রলীগের, সে নিজে ছাত্রলীগের একজন সদস্য। অথচ আমরা যে আওয়ামী লীগের সরকারের এগেনস্টে যে হলো স্লোগান দিয়ে আসলাম, জীবনের মায়া ইয়া করে। তা আমাদের মতো আওয়ামী লীগের স্ট্রং সাপোর্টাররা যদি গভর্নমেন্টের এগেনস্টে চলে যায়, তার মানে পরিস্থিতি কিরকম চিন্তা করো। শুধু ওই মান্নান স্যারের মতো লোকজনই এখনো এটা ধরে আছে যে তারা আওয়ামী লীগ ইয়া করতেছে। হ্যাঁ, আমরাও তো, শুধু তো মান্নান স্যার আওয়ামী লীগ করে তা না, আমরাও তো, হ্যাঁ মান্নান স্যারের আওয়ামী লীগের নেতা, আমরাও তো কম না। আমার আম্মা ওই যে উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের কি জানি সাংগঠনিক সম্পাদক নাকি এরকম, আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে সে যায় এখনো কিছু হলে। হ্যাঁ, পুলিশ একটা ফোন করে দেয় তুরাক থানায়, ওরা হুজুর হুজুর করে আমাদেরকে। তা আমরা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। আমার আব্বা তো নিজেই মুক্তিযোদ্ধা, কোটা থাকলে তো আমার বাচ্চা কাচ্চারাই হলো বেনিফিট পেত। আমি তো চাই না যে, দরকার নেই আমার বাচ্চার মুক্তিযোদ্ধা কোটার বেনিফিট, তো স্টুডেন্টরা যেন ফেয়ার ইয়া পায়। হ্যাঁ, এইসব ইয়া হলে ওটাই হবে, দেখা যাক কি হয়। বললাম না, আমরা আওয়ামী লীগের যারা সরাসরি ইয়া করা, হ্যাঁ তারা যদি এরকম হই, হ্যাঁ অনেক মানুষই সাধারণ মানুষ খুব রেগে গেছে। আমার মতো অনেকেই যারা আওয়ামী লীগের স্ট্রং সাপোর্টার, তারা গভর্নমেন্টের কাছ থেকে মুখ ফিরাই নিচ্ছে যে এই বাচ্চাদেরকে এভাবে মেরে ফেলা, কোনো বিবেকবান মানুষ এটা সহ্য করবে না। আমার বন্ধু বান্ধবদের ভিতরে তো অনেকে আওয়ামী লীগ। হুম।
হ্যাঁ, এই যে স্ক্রিন শেয়ার করতেছে, এখন আমার নিজের স্ক্রিন শেয়ার তো আমি নিজেই দেখতে পাই না, বল। হুম? দেখতে পাচ্ছ আমার বইটা? স্যার আমার তো এখনো আসে না। না আসলেও যে বইয়ে, So I can see the screen. হ্যাঁ ঠিক আছে, না হলে ওই বইটা ইয়াতে রাখবা। হুম, শায়রা কি জানি বলতে চাইলা, বলো। আচ্ছা, যেই আসুক ক্ষমতায়, অ্যাটলিস্ট উইল অ্যাভেঞ্জ আওয়ার স্টুডেন্টস ব্লাড। এর তো ইয়া হবে যে কেন স্টুডেন্টদের উপর গুলি চালাতে দিবে। ও আজকে একটা কথা বলি, তোমাদেরকে বললাম, জানি না আমি শেয়ার করছি কিনা, আজকে তো এই ফার্স্ট আমি মিছিলে গেলাম, হ্যাঁ, তো ওইখানে সাধারণ মানুষরা খুব সিম্প্যাথি দেখাচ্ছে। হ্যাঁ, একজনকে আমি তো ইয়াতে দাঁড়ায় আছি বা কিছু, আমাকে দেখায় দিল যে ভাই ওরা কয়েকদিন ধরেই মিছিলে আসতেছে আগেও। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন নাকি করে কি, এই যে রাস্তার আশেপাশের বিল্ডিং টিল্ডিং আছে না, ওখানে ওদের যাদের পার্টি হোল্ডারদের কোনো বাসা বা কিছু আছে, ওইখানে যে পজিশন নেয়, নিয়ে জানালার ভিতর থেকে অস্ত্র নিয়ে গুলি করে নিচে, স্টুডেন্ট যা প্রোটেস্টার এদেরকে গুলি করে। এই জন্যই এত হলো গুলি, মাথায় লাগছে, চোখে লাগছে, এটা ওটা করছে। হ্যাঁ, পুলিশ যত গুলি চালাইছে তার চেয়ে বেশি তো সাধারণ স্টুডেন্টদেরকে মারছে ছাত্রলীগ, যুবলীগ, এরা, এদের আছে অবৈধ আর্মস আছে, যে ওইভাবে বললো যে ওইখান থেকে ওরা এইভাবে মারে। হ্যাঁ, তো এই জন্য ধরো ওই ওভারব্রিজটা একটু সেফটি, ওখানে তো ওভারব্রিজের উপরে তো টিন শেড বা কিছু আছে, ওখানে তো ওরকম রেঞ্জ ওরা পায় না, এটা এরকম এরকম। তো দেখছো আজকে তো এই জিনিসগুলো মিছিলে যায় জানলাম যে এইভাবে মারে, সত্যি তো, না হলে বাসায় বারান্দায় দাঁড়ায় আছে সেখানে কেন মারা পড়বে। হ্যাঁ, এসব স্যার এত কিছুর পরও যদি কেউ সাপোর্ট করে ওদেরকে, তাহলে কেমনে? ওই তোমাদের মান্নান স্যারই সাপোর্ট করতেছে, মান্নান স্যারকে তো চেনো তাই না? জি মান্নান স্যার, সাহেব, আমার কেমন চিন্তাই করতে পারতেছি না এখনো এটা সাপোর্ট। শোনো, এখন সুডাই এগুলা নিয়ে এমনি তো আমার স্টুডেন্ট খবর দিল, স্টুডেন্টরা মান্নান স্যারকে অনেক কিছু বলতেছে। মান্নান স্যারের সঙ্গে আমার সেদিন ফোনে কথা হয়েছে। আচ্ছা, উনি আমার কিন্তু বন্ধু মানুষ, এবং এতটাই ক্লোজ যে ওনার সঙ্গে ওনার বরিশালে ওনার বাবা ওনার দেশের বাড়ি আমি লঞ্চে করে গেছি। হ্যাঁ, যে ওখানে থাকছে, আই ওয়াজ দেয়ার গেস্ট। হ্যাঁ, ওনার ওখানে যে পাওয়ার পজিশন ওগুলা আমি দেখছি, পলিটিক্যাল ভালো উনি, আমি তো ইহাই কিছু। মান্নান স্যার, আমি ফোনে কথা হচ্ছিল না এই কয়েকদিন আগে, যে স্যার এরকম কি করতেছেন আপনারা, এরকম কেন করতেছে। মান্নান স্যার আমাকে বললো কি জানো, হ্যাঁ, রংপুরে আবু সাইদ যাকে মারছে তাকে তো এখন তোমরা সবাই চেনো তাই না, আবু জি সাইদ। স্যার। মান্নান স্যার বলল আবু সাইদ নাকি পুলিশের গুলিতে মারা যায়নি, দম বন্ধ হয়ে মারা গেছে। আমি ফোনে, এক একজন এক এক কথা বলতেছে, আবার অনেকে বলে নাকি একটা 15 বছরের বাচ্চা তাকে মারছে, হ্যাঁ ওটা এরকম তো কত মিথ্যা কথা কথা। বলছে। হ্যাঁ, ওখানে যেহেতু ভিডিও এভিডেন্স আছে, আবু সাইদকে পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারছে, আর এইটা আমাদের মান্নান স্যার বলতেছে সে দম বন্ধ হয়ে মারা গেছে। হ্যাঁ, আমি পুরা স্ট্যান্ড স্যারের সঙ্গে ফোনে কথা বলি। হ্যাঁ, কি বলবো, যে তাদের এইরকম, মানে তারা, হ্যাঁ, ব্লাইন্ড, দে বিকাম ব্লাইন্ড। হ্যাঁ, এটাকে ফুল বলে ব্লাইন্ড এভিডেন্স সাপোর্টার। থাকার পরও। এত এভিডেন্স থাকার পর, ঠিক আছে, যে এরকম। হ্যাঁ, তো এইটা শুনলেই সবাই যে কি বলবে। হ্যাঁ, আবু সাইদের কারণেই কিন্তু মানুষ প্রথমে এতটা রাখছে, প্রথমবার নামছে আবু সাইদের জন্য, কেন এভাবে মারলো, এরপর যখন স্টুডেন্টদেরকে মারছে তখন তো এই যে এখন নামতেছে স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, আচ্ছা, তো আচ্ছা, যেটা পড়তেছিলাম, হ্যাঁ, আজকে এইটুক যতটুকু ধরছি সেগুলো ইয়া করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে রিসোর্স পর্যন্ত পড়লো। আহ, জিনা থেকে এখন দেখতে পাচ্ছ? ইয়া, না স্যার, আমার স্ক্রিনে আসে না। আচ্ছা, শাইরা হাউএভার থেকে পড়ো তো, হাউএভার ইট ইজ পসিবল ফর দ্য প্রাইভেট এন্ড সোশ্যাল কজ। স্যার আমার এখানেও স্ক্রিনটা দেখাচ্ছে না, আপনি পেজ নাম্বারটা বললে হ্যাঁ, ভালো হতো। পেজ নাম্বার হচ্ছে 329।
329 এর হ্যাঁ however it is possible for the private and social cost to be the same. Second para, first para ফারিয়া পড়েছে, second para However, it is possible for the private and social costs to be the same. All of the costs of an action accrue to the individual or firm. If this is the case, then there are no externalities. It is also possible that there will be a difference, that is, private and social costs may not be equal to each other. For example, if you make a decision to take a journey by car, you consider not only the cost of the fuel and the time taken, you do not consider the further cost that you may be imposing on others in terms of your contribution to road congestion, to atmospheric pollution, and to possible road accidents. In this situation, a negative externality exists, the cost of which is an external cost. The situation is illustrated in figure 33.3. Here, private costs are part of the social costs involved in a decision. They do not represent all of the social costs. The difference shown between the two is the external cost or the cost of the negative externality. একটু একটা জিনিস বুঝাই দিই, যদি সোশ্যাল কস্ট ইজ গ্রেটার দেন প্রাইভেট কস্ট হয় তাহলে তোমরা বুঝবা সেখানে একটা এক্সটার্নাল কস্ট আছে। যদি প্রাইভেট কস্ট মানে সরাসরি এই ইকুয়েশনটা মনে রাখবা, হ্যাঁ, পিসি ইকুয়াল টু না এসসি ইকুয়াল টু হ্যাঁ পিসি প্লাস ইসি, এটা লাগবে, ঠিক আছে? ইকুয়েশনটা আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, তোমরা বইয়ে লিখে রাখো, মনে রাখবে। ওরে খোদা, চ্যাট বক্স আনতে এত ইন্টারনেট স্লো, হ্যাঁ, একটা চ্যাট বক্স বের করতেই এরকম হাসতেছে, বলো। আচ্ছা লেখো, আচ্ছা এখানে আমি লিখতেছি ক্যাপস লক এসসি ইকুয়াল টু হ্যাঁ পিসি, পিসি প্লাস সাইনটা হয়ে গেল প্লাস হ্যাঁ এসসি, ঠিক আছে? এটা লিখে রাখবা, যদিও সিম্পল ইকুয়েশন বাট ইটস হ্যান্ডি, এটা লাগবে পরে গ্রাফে। চ্যাট বক্সে পাঠিয়ে দিলাম, দেখছো? চ্যাট বক্সে পেয়েছো তোমরা? জি এসসি মানে সোশ্যাল কস্ট ইকুয়াল টু প্রাইভেট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট। হ্যাঁ, এখন তাসান 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 জি স্যার। তুমি চ্যাট বক্সে দেখছো ইকুয়েশনটা? জি স্যার। এখন বলো তো, যদি এটা তোমাদের লাগবে একটু পরে, সোশ্যাল কস্ট ইকুয়াল টু প্রাইভেট কস্ট হয়, ইন হোয়াট কেস সোশ্যাল কস্ট ইকুয়াল টু প্রাইভেট কস্ট হবে? প্রাইভেট কস্ট ইকুয়াল সোশ্যাল কস্ট অ্যান্ড প্রাইভেট কস্ট উইল বি ইকুয়াল। বলো তো এই ইকুয়েশন দেখে। তাসান প্লিজ দেরি করো না। ইন হোয়াট সার্কামস্টেন্স হলো পিসি ইকুয়াল টু এসসি হয়ে যাবে, বলো। বুঝতে পারতেছো না? না স্যার। রাইফ বলো তো, ইন হোয়াট সিচুয়েশন পিসি ইকুয়াল টু এসসি হবে? প্রাইভেট কস্ট ইকুয়াল টু প্রাইভেট কস্ট আর সোশ্যাল কস্ট ইকুয়াল হয়ে যাবে। এই এখন A2 তে এসব ইকুয়েশন দিয়ে ইকোনমিক্সের লজিক বুঝতে হবে, বুঝছো? রাইফ তুমিও চুপ করে গেলা। এবার আমাদের ম্যাথমেটিক্সের স্টুডেন্ট ফারিহা অ্যানসার করবা, বলো। স্যার কোয়েশ্চেনটা আবার বলবেন? ওই যে তুমি ইকুয়েশনটা দেখছো তো, জি স্যার। ইন হোয়াট সিচুয়েশন হ্যাঁ প্রাইভেট কস্ট অ্যান্ড সোশ্যাল কস্ট উইল বি ইকুয়াল, প্রাইভেট কস্ট ইকুয়াল সোশ্যাল কস্ট হবে। স্যার সাবজেক্ট চেঞ্জ করবেন না? না, হুইচ সিচুয়েশন, এটা তো একটু আমি আশা করি ফারিহা তুমি বলতে পারবা। আমি মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন বুঝতে পারছি না স্যার, এই জন্য তুমি ইকুয়েশনটা দেখতেছো?
জি স্যার দেখছি। তো ইকুয়েশনের দিকে তাকায় বলো, হ্যাঁ, কখন ম্যাথমেটিক্যালি বলো, কখন পিসি ইকুয়াল টু এসসি হবে ওই ইকুয়েশনে? কিন্তু স্যার সোশ্যাল কস্ট তো ইকুয়ালসই হয় যখন পিসি প্লাস ইসি হয়, তাহলে হ্যাঁ, পিসি হলে তো ও স্যার এসসি ডিভাইডেড বাই ইসি হবে। না না এটা তো নাই। হ্যাঁ, আচ্ছা দেখি, এখন আমি ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, হু ক্যান টেল? স্যার এক্সটার্নাল কস্ট যখন 0 হবে, ভেরি নো গুড, এক্সটার্নাল। ভেরি গুড নুসরাত। ফারিহা, পিসি ইকুয়াল টু, না, এসসি ইকুয়াল টু পিসি প্লাস ইসি, তাই না? জি স্যার। এখন ইসি এক্সটার্নাল কস্ট যদি 0 হয় তাহলে কি এসসি ইকুয়াল টু পিসি হচ্ছে না ম্যাথমেটিক্যালি? হ্যাঁ স্যার হচ্ছে, ভ্যালু নিতে হবে। হ্যাঁ, এটা এখন A2 তে, হ্যাঁ, আমি তোমাদেরকে আগেও বলছি এই কথাটা, ইকোনমিক্স ক্যান বি ইন্টারপ্রিটেড থ্রি ওয়ে, হ্যাঁ, লজিক্যালি, ম্যাথমেটিক্যালি, গ্রাফিক্যালি। এখন A2 তে এই ম্যাথমেটিক্যালি এসব টিকুয়েশন দিয়ে ইকোনমিক্স বোঝা আস্তে আস্তে শিখতে হবে। ডিমান্ড কার্ভের একটা হলো ইয়া আছে, হ্যাঁ, ইকুয়েশন আছে, হ্যাঁ, যেখানে আবার একটা মিন করে হলো ইয়া কি বলে ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু এই এরকম থাকে। যাই হোক, এগুলো তোমার A2 পর্যন্তও লাগবে না। ইউনিভার্সিটিতে কেউ যদি হলো পিওর ইকোনমিক্স ইউনিভার্সিটিতে পড়ো তখন দেখবা, হ্যাঁ, একটা ইকুয়েশন দিয়ে দিবে, সেই ইকুয়েশন বসাই যদি তুমি আঁকো, গ্রাফে আঁকো, তাহলে একটা ডিমান্ড কার্ভ হয়ে যাবে। ডিমান্ড কার্ভের কিছু দিবে না, হ্যাঁ, একটা ইকুয়েশন দিয়ে ওটা ইলাস্টিসিটি দিয়ে দিবে, আবার একটা গ্রাফ দিবে, ওখান থেকে বের করতে হবে শুধু ডিমান্ড কার্ভের একটা হলো লাইন দেওয়া আছে, ওইখান থেকে ওটার স্লোপ দেখে তোমাকে ম্যাথমেটিক্যালি বের করতে হবে ওটার হলো প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড কত। আর কোনো ইনফরমেশন কতটুক প্রাইস চেঞ্জ হয়েছে কোনো ভ্যালু কিছু দেওয়া নাই, খালি একটা কার্ভ দেওয়া আছে ওইখান থেকে, তো এটা ইকুয়েশন দিয়ে বের করতে হয়। এগুলো আস্তে আস্তে ফ্যামিলিয়ার হতে হবে, না হলে এমসিকিউ পারবা না। রাইফ তাহসান, বুঝতে পারছো? স্যার আবার বুঝাবেন? আসো। শায়রা, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, এই যে আমি ইকুয়েশনটা লিখতেছি, হ্যাঁ, হলো স্যার, সোশ্যাল। আপনি কি কিছু বলছেন? কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? হুম, আচ্ছা শোনো, ওইটা আবার তোমরা দেখতে পাবো না কারণ আমি বই ইয়ে করতেছি। শোনো রাইফ, ইকুয়েশন কি ছিল? এসসি মানে সোশ্যাল কস্ট, এসসি বাদ সোশ্যাল কস্ট ইকুয়াল টু প্রাইভেট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট, না? এটা ছিল না রাইফ ইকুয়েশন? হ্যাঁ স্যার, বাট আপনি কিন্তু অনেক ল্যাগ করতেছেন। সত্যি ল্যাগ করতেছে একটু পর, আর আজকে পড়াবো না, এটা শেষ করে দিই। হ্যাঁ, শোনো, এভরিওয়ান এলস, ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? নুসরাত, তাসান, ইয়েস স্যার। জি স্যার। রাইফ, সেটা হচ্ছে বললাম, হ্যাঁ, সোশ্যাল কস্ট ইকুয়াল টু প্রাইভেট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট। এখন ইফ এক্সটার্নাল কস্ট ইজ জিরো, তার মানে কি হলো ইকুয়েশনটা? সোশ্যাল কস্ট ইকুয়াল টু প্রাইভেট কস্ট প্লাস জিরো, তার মানে কি সোশ্যাল কস্ট ইকুয়াল টু প্রাইভেট কস্ট হলো না? রাইফ, হ্যাঁ স্যার। তুমি লেখো, লিখে দেখো এসসি ইকুয়াল টু, হ্যাঁ, পিসি প্লাস জিরো করো, তাহলে কি হয়? মানে হোয়ার এক্সটার্নাল কস্ট ইকুয়াল টু জিরো, কি? স্যার এসসি ইকুয়ালস টু পিসি প্লাস, হ্যাঁ,
এক্সটার্নাল কস্টের জায়গায় লেখো 0। কোনো যদি এক্সটার্নাল কস্ট না থাকে তাহলে কি আমরা ওটা 0 লিখবো না? জি স্যার। তাহলে কি এখন দেখো এসসি ইকুয়াল টু পিসি হচ্ছে? ও হ্যাঁ। এখন বুঝতে পারছো? জি স্যার। হুম, এইটা এখন এই যে হ্যাঁ, সবকিছুর যে এক্সটার্নাল কস্ট থাকবে এমন তো কোনো কথা না। অপরচুনিটি কস্ট অনেক কিছু থাকতে পারে, কিন্তু অপরচুনিটি কস্টও নাই, ফ্রি গুডের অপরচুনিটি কস্ট নাই। কিন্তু সব সময় যে এক্সটার্নাল কস্ট থাকবে, অনেক তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইয়া করতে পারে যে সেগুলো কোনো এক্সটার্নাল কস্টই নাই, হতে পারে না? তাহলে যদি এক্সটার্নাল কস্ট না থাকে, কখনো মনে করবে না এক্সটার্নাল কস্ট সবসময় থাকবেই। যে কোনো একটা প্রোডাক্ট হলো ইন্ডাস্ট্রি বা কোনো ইকোনমিক প্রজেক্টের এক্সটার্নাল কস্ট থাকবে, নট ইজ অলওয়েজ ট্রু। এক্সটার্নাল কস্ট জিরোও থাকতে পারে, তখন প্রাইভেট কস্ট আর সোশ্যাল কস্ট থাকবে। যখনই সোশ্যাল কস্ট উইল বি গ্রেটার দেন প্রাইভেট কস্ট, তার মানেই তুমি বুঝতে পারবে ওখানে একটা এক্সটার্নাল কস্টের ম্যাটার আছে। ক্লিয়ার সব? কারো কোনো কনফিউশন আছে এ ব্যাপারে? No, sir. তো চলো এখন ফিগার 30.3 দেখাই। এই যে এখানে একটু গ্রাফিক্যালি দেখাইছে। প্রাইভেট কস্ট হচ্ছে এই যে গ্রিন আর ব্লু কোর কালারটা, হ্যাঁ, আর এক্সটার্নাল কস্ট হচ্ছে ওর চারপাশের কালারটা। আর দুইটা সার্কেল নিয়ে পুরা বিগ সার্কেল হচ্ছে সোশ্যাল কস্ট। বুঝতে পারছো? হুম, এটা আর কি গ্রাফিক্যালি দেখাইছে একটু বোঝার জন্য, এই আর কি। ওকে, তোমরা ওই ইকুয়েশনটা মনে রাখবা, এসসি ইকুয়াল টু পিসি প্লাস ইসি। হ্যাঁ, একটু পর লাগবে ওই জিনিসটা। ওকে, এটা হুম। নুসরাত, আচ্ছা জিনাতা, তুমিও বই থেকে পড়ো তো একটু। ইয়া থেকে, ইট ইজ পসিবল দ্যাট সোশ্যাল বেনিফিট অফ এ ডিসিশন, এই যে ছবির উপরের প্যারাটা। Ji, sir. It is possible that the social benefits of a decision may exceed the private benefits. If this is the case, then a positive externality that produces an external benefit is said to exist. For example, if you make a decision to be inoculated against a particular disease, then clearly you receive the private benefit of not catching that particular disease. However, you may not be the only one to benefit. The fact that you do not get the disease has some benefit to others with whom you come into contact and who will now not catch the disease from you. বেস্ট এক্সাম্পল এই যে, হ্যাঁ, তোমরা সবাই করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়েছো না? Ji, sir. আমিও দিয়েছি, কিন্তু আমার 8 বছরের বাচ্চাটার করোনা ভাইরাসের ভ্যাকসিনই দেওয়া হয়নি। তখন ও গ্রামের বাড়িতে ছিল, ছোট ছিল। তারপর কি বলে, তখন বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া যাচ্ছিল না, তখন বাচ্চাদের ভ্যাকসিন যখন পরে আসছে তখন দেওয়া হয়নি এনিথিং। যাই হোক, তো আমরা যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছি, সেটার জন্য কি আমার বাচ্চা, তোমরা দিয়েছো, সেটার জন্য কি আমার 8 বছরের বাচ্চাটা বেনিফিট পাচ্ছে না? বলো।